আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে বিজয়ী মাসের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের পাঠ। সঙ্গে আছি আমি নূরমহল বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচরুখি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে 17 ডিসেম্বর। গতকালকে ক্লাস ছিল দ্বাদশ শ্রেণীর। 16 ডিসেম্বরের কারণে ক্লাস না হয়নি, ছুটি ছিল। আজকে তোমাদের ক্লাস একাদশ শ্রেণী। আজকে তোমাদের বলেছিলাম তোমাদের নতুন অধ্যায় পড়াবো, আর নতুন অধ্যায়ে আজকে দ্বিতীয় পত্র থেকে নেওয়া হয়েছে। দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আজকে তোমাদের পড়াবো। আর ষষ্ঠ অধ্যায় শিরোনাম হচ্ছে বাংলাদেশের গ্রামীণ এবং শহরি সমাজ। বাংলাদেশের গ্রামীণ এবং শহরি সমাজ। দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের গ্রামীণ এবং শহরে সমাজ। তোমাদের দ্বিতীয় সিলেবাসের তোমাদের ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাটা হবে সেখানে দ্বিতীয় পত্র থেকে নেওয়া হয়েছে প্রথম, দ্বিতীয়, চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়। মোট 4টা অধ্যায় পড়ানো হবে। আজকে ষষ্ঠ অধ্যায় শুরু করব। এটা 2টা ক্লাসে আমি শেষ করার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে মনোযোগী হবে। আর ষষ্ঠ অধ্যায় আজকে পড়াবো বাংলাদেশের গ্রামীণ এবং শহরের সমাজ। এখানে পাঠ 1 এবং পাঠ 6। তোমরা সকলে বই নিয়ে বসবে, সাথে খাতা কলম নিয়ে বসবে। আজকে আমরা পড়ব বাংলাদেশের গ্রামীণ সমাজ পাঠ 1। পাঠ 1 বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থার ধরন। কাজে আগে আমরা জানবো গ্রাম কি, বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থার ধরন। এখন বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থা, পুরো বাংলাদেশটাই তো একটা গ্রাম নির্ভর দেশ। বাংলাদেশে মোট কতটি গ্রাম আছে? প্রায় 85,000 গ্রাম নিয়ে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের এই গ্রামীণ সমাজ ব্যবস্থাটাই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়। সেক্ষেত্রে গ্রাম বলতে আমরা ঠিক কি বুঝি? যেখানে সাধারণত কৃষিজ পেশা নির্ভর জনগোষ্ঠী যেখানে বসবাস করে সেটাই হচ্ছে গ্রাম। কৃষিজ পেশার উপর নির্ভর করে যে জনসমষ্টি বা জনপদ গড়ে ওঠে সেটাকে বলা হয় গ্রাম। এখন আমাদের দেশে আছে 85,000 গ্রাম নিয়ে পুরা গোটা বাংলাদেশ। এই গোটা বাংলাদেশের এই গ্রামীণ সমাজ ব্যবস্থাটা কেমন সেটা আমরা জানার চেষ্টা করব আজকের আলোচনার বিষয়। তার আগে আমরা আজকে জানি যে গ্রামীণ সমাজ ব্যবস্থায় কয়েকজনের কথা আমরা বলি, যেটা যে রাশিয়ান অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিকবিদ বলেছিলেন যে পিটার ক্রোপুটকিন বলেন যে আমাদের মানব জাতি বা গোষ্ঠীর এমন কোনো জাতি নাই যারা গ্রাম সম্প্রদায়ে বাস করে নাই। আর গ্রাম সম্প্রদায় হচ্ছে সবচেয়ে স্থায়ী একটা সম্প্রদায়। এখানে ডুয়েট স্যান্ডারসন জনসংখ্যার ভিত্তিতে গ্রামটাকে ভাগ করেছেন যে ক্ষুদ্র গ্রাম, মাঝারি গ্রাম এবং বৃহৎ গ্রাম। তোমরা পরিসংখ্যানগুলো মনে রাখার চেষ্টা করবা, যে পরিসংখ্যানগুলো দেওয়া হয় এখানে শর্ট কোশ্চেনে আসে, বহু নির্বাচনী প্রশ্নে আসে যে ক্ষুদ্র গ্রামের জনসংখ্যার কত। এখানে ডুয়েট স্যান্ডারসন বলেছেন যে জনসংখ্যার ভিত্তিতে গ্রাম সমাজটাকে মূলত 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে মাঝারি, একটা হচ্ছে বৃহৎ। এখন ক্ষুদ্র গ্রামের সংখ্যা কত? জনসংখ্যা, ক্ষুদ্র গ্রামে জনসংখ্যা বাস করে যে গ্রামে 500 কম
জনগোষ্ঠী বাস করে, 500 কম জনগোষ্ঠী বাস করে, সেটা হচ্ছে ক্ষুদ্র গ্রাম। যে গ্রামে 500 কম জনগোষ্ঠী নিয়ে বসবাস করা হয় যেখানে, সেটা হচ্ছে ক্ষুদ্র গ্রাম। আর মাঝারি গ্রাম 500 থেকে 1200। যে গ্রামে 500 থেকে 1200 লোকের বসবাস, সেটাকে আয়তনের দিক থেকে মাঝারি ধরা হয়েছে। আর বৃহৎ গ্রামটা ধরা হয়েছে 1200 থেকে 2500। থেকে 2500 লোকের বাস যে গ্রামে, সেটাকে বলা হয় বৃহৎ গ্রাম। তাহলে ডুয়েট স্যান্ডারসন, তোমরা নামগুলো মনে রাখার চেষ্টা করো। ডুয়েট স্যান্ডারসন, জনসংখ্যার ভিত্তিতে গ্রামকে ভাগ করেছেন ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ। ক্ষুদ্র গ্রাম যে গ্রামে 500 কম লোক বাস করে যে গ্রামে, সেটা হচ্ছে ক্ষুদ্র গ্রাম। আর মাঝারি গ্রাম 500 থেকে 1200 লোকের বসতি যে গ্রামে, সেটা হচ্ছে মাঝারি। আর বৃহৎ হচ্ছে 1200 থেকে 2500 লোকের বাস যে গ্রামে, সেটা হচ্ছে বৃহৎ গ্রাম। এখন আসো যে আমরা একটা কথা বলেছি যে গ্রাম ব্যবস্থায় সাধারণত কৃষিজ পেশার লোকই বেশি বাস করে। তাহলে আমরা গ্রামের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কি থাকবে, যে এখানে পেশা হিসেবে থাকবে কৃষি প্রধান। বৈশিষ্ট্যের দিক থেকে পেশা হিসেবে থাকবে কৃষি প্রধান। তারপরে জনসংখ্যার ঘনত্ব কম থাকবে, যেহেতু আমরা বলেছি যে গ্রাম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ এগুলোতে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করা হয়। সেই হিসেবে গ্রামে কিন্তু গণবসতিটা কম থাকে, কম পরিলক্ষিত হয়। আর সবচেয়ে বেশি থাকে যেখানে জনসংখ্যার মধ্যে ঘনত্ব বেশি কম থাকলেও হৃদ্যতার দিক থেকে বেশ নিবিড় থাকে একে অপরের সাথে। পুরো গ্রাম সমাজটা নির্ভর করে তাদের জ্ঞেতিত্ব সম্পর্কের ভিত্তিতে। জ্ঞেতি সম্পর্ক মানে হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। আত্মীয়তা সম্পর্কের ভিত্তিতেই পুরো গ্রাম সমাজটা নির্ভর করে থাকে, তাদের জীবনযাত্রা প্রভাব বিস্তার করে জ্ঞেতি সম্পর্ক সবকিছুতে। যেটা শহর সমাজে দেখা যায়, এক পাশাপাশি দুইটা ফ্ল্যাটে থাকলেও একজনের সাথে আরেকজনের পরিচয়ই থাকে না, রিক্ততা তো প্রশ্নই ওঠে না সেখানে। কিন্তু গ্রাম সমাজে দেখা যায় যে এখানে গোষ্ঠী নির্ভর জীবনযাত্রা, এখানে জ্ঞেতি নির্ভর জীবনযাত্রা, আত্মীয়তার প্রাধান্যটা বেশি থাকে। আর থাকে কৃষিজ পেশার প্রাধান্য, ভূমিকেন্দ্রিক জীবন ব্যবস্থা, অর্থ ব্যবস্থা। তাদের উৎপাদন ব্যবস্থা হয় শ্রমকেন্দ্রিক, কিংবা যেটাকে বলা হয় অধিক লোক সংখ্যার উপরে নির্ভর করে তাদের কৃষি ব্যবস্থা। আর থাকে তাদের গতিশীলতা, গ্রামীণ সমাজ ব্যবস্থা গতিশীলতার পরিমাণও খুব কম থাকে। তাদের সামাজিক অসমতা এবং স্তর বিন্যাসের প্রাধান্যের মধ্যে দেখা যায় যে স্তর বিন্যাসটা, অসমতাটা এতটা পরিলক্ষিত হয় না। প্রায় সকলেই সমজাতীয় জীবনযাত্রায় নির্ভরশীল। তাহলে আমরা আজকে জানবো যে গ্রামীণ সমাজ ব্যবস্থায় তাদের সমাজ ব্যবস্থার ধরনটা। সমাজ ব্যবস্থার ধরনে আসবে যে গ্রামীণ সামাজিক স্তর বিন্যাস। তাহলে গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসের ধরন কি হবে? স্তর বিন্যাস কি? গ্রামীণ সামাজিক স্তর বিন্যাস জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সামাজিক স্তর বিন্যাস। গ্রামীণ সামাজিক স্তর বিন্যাস। এখন সামাজিক স্তর বিন্যাস কি? গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসে আমরা জানবো আগে স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাসটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ব্যক্তি বা গোষ্ঠীকে, সমাজের গোষ্ঠীকে
শ্রেণী, মর্যাদা, অর্থনৈতিক ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে ক্রমোচ্চে সাজানো বা উচ্চ থেকে নিচের দিকে সাজানো বা বিন্যাসটাকে বোঝানো হয়। যে মানুষের যে ক্ষমতা থাকে, মানুষের যে শ্রেণী থাকে, যে সে কোন শ্রেণীর অবস্থান করছে, সে শ্রেণী ব্যবস্থাটা তুলে ধরা হয় মূলত এই বিন্যাসের মাধ্যমে, মানে সজ্জিতকরণের মাধ্যমে। মানুষের উচ্চ শ্রেণীর না মধ্য শ্রেণীর না নিম্ন শ্রেণীর সেটা ধরা হয় মূলত তার ক্ষমতা, তার শিক্ষা, তার সম্পদ ইত্যাদির ভিত্তিতে। এখন গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসের কতগুলো উপাদান আছে। স্তর বিন্যাস নিরূপণ করতে গিয়ে কতগুলো উপাদানের সমন্বয়ে স্তর বিন্যাসটা করা হয়। উপাদানগুলো কি? ভূমি, শিক্ষা ব্যবস্থা, তাদের বংশমর্যাদা, ক্ষমতা এবং কর্তৃত্ব ইত্যাদির ভিত্তিতে সামাজিক স্তর বিন্যাসটা নিরূপণ করা হয় গ্রামীণ সমাজ ব্যবস্থায়। কি? ভূমি বা জমি, শিক্ষা ব্যবস্থা, তারপর হচ্ছে বংশমর্যাদা, তারপর ক্ষমতা এবং কর্তৃত্ব। গ্রামীণ সমাজের স্তর বিন্যাসের যে কয়টা উপাদান, সে কয়টার মধ্যে প্রথমে আসবে কি? ভূমি, তারপর আসবে শিক্ষা, তারপর আসে বংশমর্যাদা, ক্ষমতা এবং কর্তৃত্ব। তাহলে আগে আমরা জানবো সামাজিক স্তর বিন্যাসে ভূমি কিভাবে প্রভাব বিস্তার করে, ভূমিটা কিভাবে সামাজিক স্তর বিন্যাসে ভূমিকা রাখে। ভূমি মালিকানা। সামাজিক স্তর বিন্যাসে গ্রামীণ সমাজের সামাজিক স্তর বিন্যাসে ভূমি মালিকানাটা বেশ গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। কিভাবে? যেহেতু গ্রামীণ সমাজ ব্যবস্থা কৃষির উপর নির্ভরশীল, অর্থ ব্যবস্থাটা, আর কৃষিটা সাধারণত ভূমিকে কেন্দ্র করেই হয়ে থাকে, কাজে ভূমি মালিকানাকে কেন্দ্র করে গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসটা নিরূপণ করা হয়। এখানে ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে কয়টা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়? প্রথমত আসবে ধনী কৃষক, তারপর হচ্ছে প্রান্তিক কৃষক, তারপর বর্গা চাষি এবং কৃষক বা দিনমজুর শ্রেণী। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে কয়টা স্তরায়ন? 4টা স্তরায়ন। একটা হচ্ছে ধনী কৃষক, দ্বিতীয় হচ্ছে প্রান্তিক কৃষক, তৃতীয় হচ্ছে বর্গা চাষি এবং চতুর্থ হচ্ছে ভূমিহীন কৃষক বা দিনমজুর শ্রেণী। তাহলে ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজের স্তরায়নে আসবে ধনী কৃষক, 2 প্রান্তিক কৃষক, 3 বর্গা চাষি, 4 ভূমিহীন দিনমজুর। ভূমিহীন কৃষক বা দিনমজুর। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজে মূলত এই 4টা শ্রেণী দেখতে পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে ধনী কৃষক। এখন ধনী কৃষক কারা? যারা অধিক জমির মালিক তাদেরকে মূলত বলা হয় ধনী কৃষক। এখানে বাংলাদেশি সমাজবিজ্ঞানী জাহাঙ্গীর বলেছেন, ধনী কৃষক তাদেরকে ধরা হবে যাদের জমির পরিমাণ 25 বিঘারও বেশি। যাদের জমির পরিমাণ থাকবে 25 বিঘারও বেশি তাদেরকে ধনী কৃষক বলা হয়। আর ধনী কৃষক পরিবারে মূলত গ্রামীণ সমাজ ব্যবস্থায় কাঠামোগতভাবে তারা প্রভাব বিস্তার করে সর্বক্ষেত্রে। তাদের ক্ষমতা কর্তৃত্ব তাদের হাতে থাকে। এই পরিবারের ছেলেমেয়েরা
পড়াশোনার সুযোগ সুবিধা বেশি পেয়ে থাকে এবং তারা সচ্ছলভাবে জীবনযাপন করে থাকে। এবং ধনী কৃষকরা কি করে থাকে, এখানে একটা শ্রেণী আছে বর্গা চাষি 3 নাম্বার। এই বর্গা চাষি এবং ধনী কৃষকদের মধ্যে খুব নিবিড় সম্পর্ক থাকে। তারা কি করে, তাদের অধিক জমি থাকার কারণে তারা বর্গা চাষিদেরকে জমি বর্গা দিয়ে থাকে। কয়টা শ্রেণী? 4টা শ্রেণীর মধ্যে ধনী কৃষকদের সাথে সম্পর্ক বেশি ভালো এবং নিবিড় থাকে বর্গা চাষির সাথে। বর্গা চাষিরা ধনী কৃষকদের কাছ থেকে জমি নিয়ে থাকে এবং জমি চাষ করে থাকে। তাদের সাথে এটা খুব হৃদ্যতা সম্পর্ক থাকে। তারা ক্ষমতা কাঠামোর মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। গ্রাম সমাজে সাধারণত যারা চেয়ারম্যান মেম্বার থাকে তারা সাধারণত এই ধনী কৃষক পরিবার থেকে আসে এবং ধনী কৃষক পরিবারের ছেলেমেয়েরাই লেখাপড়ার সুযোগ পায়, উন্নত চিকিৎসা করার সুযোগ পায়, যেহেতু তাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, সচ্ছল থাকে। তাদের জমি থেকে যে উৎপাদিত ফসল পায় সেটা তারা বিক্রি করে অনেক মুনাফার পথ দেখতে পায় এবং তাদের গ্রাম থেকে শহরে যে ক্ষমতা কাঠামো যে বিকেন্দ্রীকরণ হয় সেখানে তারা প্রভাব বিস্তার রাখতে পারে। তারপরে আসে প্রান্তিক কৃষক। তোমাদের প্রশ্নে বেশিরভাগই আসবে যে প্রান্তিক কৃষক কি, প্রান্তিক কৃষক বলতে কি বোঝো। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন এটা বেশিরভাগই চলে আসে যে প্রান্তিক কৃষক কি। আর তোমাদের সৃজনশীল প্রশ্নেও ঠিক এভাবেই আসে। এই 4টা ভূমি মালিকানার ভিত্তিতে যে স্তরবিন্যাসটা গ্রামীণ সমাজে, সেটা সৃজনশীল প্রশ্ন আসে। এখানে অনুধাবনমূলক জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে বেশি আসে। কাজে এখন আমরা জানবো প্রান্তিক কৃষক কি। প্রান্তিক কৃষক হচ্ছে এমন কৃষক যারা কি নিজেদের অল্প পরিমাণ জমি আছে। এখানে বিকে জাহাঙ্গীর একটা কথা বলেছেন, যাদের 25 বিঘার কম জমি, 25 বিঘা থেকে উপরে তারা হচ্ছে ধনী কৃষক, কিন্তু 10 থেকে 25 বিঘা জমির মালিক তাদের হচ্ছে প্রান্তিক কৃষক। তাদের এই জমিতে তারা কাউকে বর্গা দেয় না, কারোর কাছ থেকে বর্গা নেয়ও না। এই শ্রেণীর লোকটা কাউকে বর্গা দিবেও না, জমি চাষ করতে দিবে না, এমনকি তারা অন্যের জমিতে গিয়ে চাষ করবেও না। তারা নিজেদের জমিতে নিজেরা চাষ করবে, নিজেদের উৎপাদিত ফসল থেকে নিজেদের কোনো রকমের জীবনযাপন করার চেষ্টা করবে। তারা চায় সবসময় নিজেদের জমি থেকে যা আসে তা দিয়ে নিজেদের অবস্থার উন্নতি করতে। এমনকি তাদের নিজেদের অবস্থা উন্নতি করতে গিয়ে অনেক সময় ধনী কৃষকদের সাথে এরা দ্বন্দ্বে লিপ্ত হয়। বিশেষ করে নতুন কোনো জায়গায় জমি কিনতে যাবে, সেখানে ধনী কৃষক শ্রেণীর সাথে তাদের দ্বন্দ্বের একটা প্রভাব বিস্তার করে দ্বন্দ্ব হয়ে থাকে। যেহেতু তারা সবসময় চায় তাদের অবস্থা উন্নতি করতে, ধনী কৃষক হওয়ার চেষ্টা তাদের সবসময় থাকে। তবে এরা কারোর কাছ থেকে জমি নেয়ও না, জমি কাউকে দেয়ও না বর্গা চাষ করতে। এই শ্রেণীর মানুষরা নিজেদের অবস্থা থেকে নিজেদের অবস্থার পরিবর্তন করতে চায়। এখন আসো বর্গা চাষি। বর্গা চাষি আমরা আগে বলেছিলাম যে বর্গা চাষির সাথে ধনী কৃষকদের সাথে সম্পর্ক বেশ নিবিড়। হ্যাঁ, বর্গা চাষিরা কি করে, ধনী কৃষকদের কাছ থেকে জমি বর্গা নিয়ে থাকে। এটা অঞ্চল ভেদে এক এক রকমের হয়ে থাকে। কোনো কোনো এলাকায় দেখা যায় তেভাগা, কোনো কোনো অঞ্চলে দেখা যায় আধা আধি, মানে অর্ধেক অর্ধেক। অর্ধেক ভূমি মালিক নিবে ফসলের, অর্ধেক যে ফসল করবে সে নেবে। আবার কোনো কোনো জায়গায় আছে যে ফসলের 2/3 মানে ফসলের 3 ভাগের 2 ভাগ যিনি বর্গা চাষ করবেন, বর্গা চাষি নেবে, আরেকজন যার জমি সে নেবে। এভাবে বর্গা চাষিরা জমি বর্গা চাষ করে থাকে। আর বর্গা চাষিরা সাধারণত নিজেদের জমি না থাকলেও নিজেদের জমির পরিমাণ নেহাত কম থাকে, 5 থেকে 10 বিঘার মতো নিজেদের জমি থাকে। সেখানে এরা ধনী কৃষকের কাছ থেকে জমি বর্গা নিয়ে ফসল ফলায় এবং তেভাগা এবং আধা আধি ভাগে হিসেবে এরা নিয়ে থাকে। আর এটা সাধারণত বর্গা চাষিদের সাথে ধনী কৃষকদের একটা অলিখিত চুক্তি। এটা লিখিত থাকে না, এটা অলিখিতভাবে চুক্তি করা হয় যে আপনার জমি আমি করব, বছর শেষে বা ফসল তোলার সময় হয় আপনাকে অর্ধেক দেওয়া হয়, নাই ফসলের 2 ভাগের 1 ভাগ দেওয়া হয়, আর 2 ভাগ যিনি ফসল করেন তিনি নিয়ে থাকেন। বর্গা চাষিরা মূলত এভাবে বর্গা চাষ করে আসছে আমাদের বাংলাদেশের গ্রামীণ সমাজ ব্যবস্থায়। আর গ্রামীণ সমাজ ব্যবস্থায় বর্গা চাষিরা ধনী কৃষকদের সাথে খুবই নিবিড় সম্পর্ক। ধনী কৃষকরা অনেক সময় বর্গা চাষিদের ব্যবহার করে থাকে বিভিন্ন শারীরিক দরবারে সাক্ষ্য প্রমাণের
সাক্ষী দিতে ওদেরকে বাধ্য করা হয়। ধনী কৃষকরা তাদের জমির প্রলোভন দেখে বেশি জমি দেওয়া হবে চাষ করতে, সেই প্রলোভন দেখে দেখা যায় যে বর্গা চাষিদেরকে তারা ব্যবহার করে বিভিন্ন কাজে খাটিয়ে নিয়ে থাকে, খাটায় আর কি, তাদের ভূমিতে খাটায়, বাড়িতে খাটায়, কিংবা কোনো শালির দরবারে, গ্রামগঞ্জে যে শালির দরবার বসে সেখানে বর্গা চাষিরা ভূমিকা রাখে, ধনী কৃষকদের হয়ে কাজ করে। এখন আসো ভূমিহীন কৃষক বা দিন মজুর শ্রেণী। ভূমিহীন তো বোঝাই যায় যাদের কোনো জমি জমা নাই, দিন মজুর, দিন আনে দিন খাবে, তাদের সাথে সম্পর্ক অনেকটা প্রান্তিক কৃষকদের সাথে হয়ে থাকে। এরা ধনী কৃষকের জমিতে কিংবা প্রান্তিক কৃষকের জমিতে খাদ্যের বিনিময়ে কাজ করে থাকে কিংবা মজুরির বিনিময়ে কাজ করে তাদের জীবন চলাচল করে, জীবনযাপন করে। এক ভূমি মালিকানার ভিত্তিতে এই গেল আমাদের সামাজিক, গ্রামীণ সামাজিক স্তর বিন্যাস। এখন আমরা জানবো যে গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসের শিক্ষা। আমরা এর আগে জেনেছি যে গ্রামীণ সামাজিক স্তর বিন্যাসে ভূমি মালিকানায় যে ধনী কৃষক পরিবারের ছেলে মেয়েরাই বেশি শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা পেয়ে থাকে। হ্যাঁ, এখনকার দিনে যে ধনী কৃষকের পরিবারে প্রান্তিক কৃষক, চাষ, বর্গা চাষি, এমনকি ভূমিহীন দিনমজুর শ্রেণীর ছেলে মেয়েরাও সচেতনতার কারণে শিক্ষার আলো পেয়ে যাচ্ছে, পাচ্ছে। কিন্তু ধনী কৃষকের ছেলে মেয়েরা উচ্চতর শিক্ষা লাভ করছে, সাথে তাদের অবস্থার উন্নতির জন্য প্রান্তিক কৃষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকেও শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করছে। এখানে গ্রাম সমাজ ব্যবস্থায় যে শিক্ষা ব্যবস্থার স্তরায়ন করা হয় সেখানে কয়েকটা শ্রেণীর অস্তিত্ব দেখা যায়। সেটা হচ্ছে একটা শ্রেণী হচ্ছে যারা স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। আমি নিম্ন থেকে উচ্চের দিকে যাচ্ছি। স্বাক্ষর জ্ঞান সম্পন্ন শ্রেণী। আরেকটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পন্ন। প্রাথমিক শিক্ষা জ্ঞান লাভ করেছে এরকম শ্রেণী। তৃতীয় হচ্ছে মাধ্যমিক শ্রেণী, মাধ্যমিক শিক্ষা। চতুর্থ হচ্ছে উচ্চ মাধ্যমিক। পঞ্চম হচ্ছে স্নাতক, ষষ্ঠ স্নাতকোত্তর। গ্রাম সমাজে স্তর বিন্যাসে শিক্ষাটা মূলত যারা ধনী কৃষক এবং প্রান্তিক কৃষক তাদের ছেলে মেয়েরাই দেখা যায় যে গ্রাম সমাজে মাধ্যমিক থেকে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে থাকে, এবং তারা গ্রামের যে স্কুল কলেজগুলো আছে কিংবা সরকারি বেসরকারি চাকরি তারাই সাধারণত গ্রহণ করে থাকে। স্কুল কলেজের পাশাপাশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এরাই মূলত চাকরি কিংবা বেসরকারি চাকরি করে তাদের জীবনযাপন করে থাকেন। তবে গ্রাম সমাজ ব্যবস্থায় কিন্তু আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এখানে ধর্মের প্রভাবটা বেশ থাকে। আর ধর্মের প্রভাব বেশ থাকার কারণে এরা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে বেশি। এমনকি মাদ্রাসায় শিক্ষিত হয়, এমনকি মাদ্রাসায় শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে। আর হিন্দু ধর্মের পুরোহিতের কাজগুলো ওই ধর্মীয় প্রভাব বিস্তার করে থাকে বলেই এরা ওইভাবেই শিক্ষাটা অর্জন করে থাকে। এ তো গেল শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ সামাজিক স্তর বিন্যাস। বিশেষ করে যে ধনী কৃষক এবং প্রান্তিক কৃষক, বর্তমানে শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সুযোগ সুবিধা সরকার দেয়াতে প্রত্যেকটা শ্রেণীরই তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করার চেষ্টা করে থাকে। সরকার মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক করার কারণেই শিক্ষার দিকে কৃষকদের সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মূল কারণটা হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা, সাথে আছে
উপবৃত্তির ব্যবস্থা করা। সরকার একে তো অবৈতনিক করেছে, তারপরে উপবৃত্তির ব্যবস্থা করেছে, আর অন্যান্য সুযোগ সুবিধা তো তাদের মেধা যোগ্যতা দিয়ে ছেলেমেয়েরা শুধু দেখিয়ে নিচ্ছে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা উপবৃত্তি পাচ্ছ কিংবা উপবৃত্তি পাবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে। আর এসএসসিতে তোমরা অনেকেই বিনা বেতনে পড়ে আসছো, উপবৃত্তি পেয়ে আসছো, যেটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেও সেটা ধারাবাহিকতা সরকার বজায় রেখেছে, যেটা গ্রামগঞ্জে কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে আগে স্বাক্ষর জ্ঞানও ছিল না, দেখা যায় যে তাদের টিপসই দিত। এখন টিপসই থেকে সকলেই বেরিয়ে আসছে, তারা নিজেদের নামটা নিজেরা লিখতে পারছে। সেখানে প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক এবং স্নাতকোত্তর ডিগ্রিও সেখানকার তাদের কৃষকরা তাদের ছেলে মেয়েদের দিচ্ছে। এবার আসো বংশমর্যাদা। হ্যাঁ, গ্রামীণ সমাজ ব্যবস্থায় বংশমর্যাদাটা বেশ প্রভাব বিস্তার করতো এক সময়। এখনকার শিক্ষিত হওয়ার কারণে গ্রামীণ সমাজ ব্যবস্থায় বংশমর্যাদাটা এতটা প্রভাব বিস্তার করতে পারে না সামাজিক স্তর বিন্যাসে। একটা সময় কি ছিল যে ভুইয়া, সৈয়দ, খান, চৌধুরী এরা বেশ প্রভাব বিস্তার করতো সমাজ ব্যবস্থা, এবং তারা ধনী কৃষক শ্রেণীর লোক ছিল। আবার তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও বংশগত কারণে তারা খারাপ হয়ে গেল, তাদের বংশের যে ধারাবাহিকতা আছে, দাপটের যে ভাবটা, মনোভাবটা, সেটা গ্রামে গঞ্জে বেশ পরিলক্ষিত। যে আমরা ভুইয়া, যদিও জমা জমির পরিমাণ কিছু নেই, সব শেষ হয়ে গেছে, বিক্রি করে দিয়েছে বা ধ্বংস হয়ে গেছে, তাদের ভিটে মাটিটা শুধু আছে, তা সত্ত্বেও যে বংশের জোর আছে, সেই হিসেবে তারা বংশের দিক থেকে বেশ ক্ষমতা এবং প্রাধান্য বিস্তার করে থাকে। আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে মেম্বার চেয়ারম্যানগুলো যদিও ধনী পরিবার থেকে আসে, কিন্তু সেখানে আবার বংশীয় একটা মর্যাদার কথা চিন্তা করে যে সে অমুক বংশের লোক, সে শহীদ বংশের লোক, তাকে ভোট দেওয়া হবে বেশি, সে লোক ভালো হবে, তার প্রভাব প্রতিপত্তি আছে। হ্যাঁ, সমাজ ব্যবস্থায় যে মাতব্বর শ্রেণীর লোক আছে, তারা সাধারণত এই বংশীয় মর্যাদার প্রভাব বিস্তার করে, তারা সালিশ দরবারের প্রভাব বিস্তার করে থাকে। এখানে বংশমর্যাদাটা এখন যদিও সেটা শিক্ষা ব্যবস্থার কারণে, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের কারণে, ক্ষমতা বিকেন্দ্রীকরণের কারণে বংশমর্যাদার প্রভাবটা এখন কমে গেছে। কিন্তু বলে না যে নদী মরলেও মরা নদীর রেখাটা রেখে যায়, নদীর রেখাটা বুঝিয়ে দেয় এটা একসময় নদী ছিল। তেমন বংশমর্যাদার সমাজ ব্যবস্থা, গ্রামীণ সমাজ ব্যবস্থা যদিও এখন আর ওইরকম না থাকলেও এটা প্রভাব বিস্তার সর্বক্ষেত্রেই করে থাকে। দেখা যায় যে বংশমর্যাদার দিক থেকে যারা শহীদ বংশের ছেলে মেয়ে, শহীদের ওইরকম প্রভাব বিস্তার না করলেও তাদের ছেলে মেয়েরা বেশ সমাজে প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষায় শিক্ষিত, এমনকি তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণে তারা প্রভাব বিস্তার করে থাকে সব সময়। শহরের জনগণের সাথে তাদেরই যোগসাজশ বেশি থাকে, শহরের ক্ষমতার সাথে, ক্ষমতা কাঠামোর সাথে তাদের ওই শ্রেণীর বংশের লোকদের সাথেই বেশি যোগাযোগটা রক্ষা করে থাকে। সরকার স্থানীয় পর্যায়ে যে প্রশাসনিক ক্ষমতাটা আছে, সেগুলো বংশমর্যাদার দিক থেকে বংশীয় লোকদের দিয়েই সাধারণত এটা হয়ে আসছে। এবার আসো ক্ষমতা এবং কর্তৃত্ব। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে মূলত অন্যের আচরণকে প্রভাবিত করতে পারে, ওই বিষয়টি মূলত ক্ষমতা। অন্যের আচরণকে যেভাবে প্রভাব বিস্তার করা যায়, যা দিয়ে মূলত প্রভাব বিস্তার করা হয়, সেটাকে মূলত ক্ষমতা বলা হয়। আর ক্ষমতা যখন আইনগতভাবে বৈধতা পায়, সেটাকে বলা হয় কর্তৃত্ব। ক্ষমতা এবং কর্তৃত্ব, আমি বলেছি যে বংশ আছে, ধনী কৃষক আছে, শিক্ষা,
তিনটা মিলেই এখানে ক্ষমতা এবং কর্তৃত্বে প্রভাব বিস্তার করে থাকে। সমাজ ব্যবস্থায় বিশেষ করে স্থানীয় পর্যায়ে যে ক্ষমতা কাঠামো আছে, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এখানে ক্ষমতা এবং কর্তৃত্বের বেলায় প্রথমে আসবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ও মেম্বার। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার সাধারণত ধনী কৃষক পরিবার থেকে এরা আসে। এখনকার যে প্রান্তিক কৃষকের যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আছে, তারাও এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পদে আসীন হচ্ছে। তাদেরকে এই ক্ষমতা নেওয়া হচ্ছে, এই ক্ষমতা কাঠামোয় তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। তারা প্রাধান্য বিস্তার করতে পারছে, কারণ এখনকার লোক বেশ সচেতন, শিক্ষিত হয়ে তারা আত্মসচেতন, শ্রেণী সচেতন হওয়ায় তাদের মধ্যে ক্ষমতাটা একজনের হাতে থাকবে না, বংশ পরম্পরায় থাকবে না। এখানে ক্ষমতার ভাগাভাগি হবে। যে ধনী কৃষক পরিবারের লোকই সে যদি যোগ্য না হয়, মানুষ সচেতনতার কারণে অযোগ্য লোককে ক্ষমতায় বসাবে না। এখানে যোগ্য লোক হিসেবে যদি প্রান্তিক কৃষক পরিবারের লোকের যোগ্যতার স্বাক্ষর রাখে, সেখানে তাকে প্রাধান্য দিয়ে তাকে চেয়ারম্যান কিংবা মেম্বার নির্বাচন করবে। তারপরে আসবে কি মাতব্বর কিংবা মোড়ল। মাতব্বর কিংবা মোড়ল তারাও সাধারণত দেখা যায় যে গ্রাম সমাজের বংশীয় লোক কিংবা ধনী কৃষক পরিবারের লোক। তারা চেয়ারম্যান মেম্বার না হলেও সালিশ দরবারে কি করে তাদের বক্তব্য উপস্থাপন করে, এমনকি সালিশ দরবারে বিচার আচারে প্রভাব বিস্তার করে থাকে, চেয়ারম্যান মেম্বারদের সাহায্য সহযোগিতা করে থাকে। এখানে আবার আরেকটা শ্রেণী আছে, তারা কি করে নীরব ভূমিকা পালন করে, সালিশ দরবারে উপস্থিত থাকে কিন্তু কোনো রকম প্রভাব বিস্তার করে না বিচার কার্যে, কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের উপরে কোনো প্রকার প্রভাব বিস্তার করে না, কিন্তু সালিশ দরবারে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এরকম সাধারণ লোকও আছে গ্রামীণ সমাজ ব্যবস্থা, যারা ক্ষমতা কাঠামোর প্রভাব বিস্তার করে থাকে। এতে গেল গ্রামীণ সমাজের সমাজ ব্যবস্থার সামাজিক স্তর বিন্যাস, গ্রামীণ সমাজের সামাজিক ধরন। আশা করি তোমরা আগামী ক্লাসে শহরের সমাজ সম্পর্কে একটু ধারণা নিবা। শহরের সমাজ সম্পর্কে একটু পঠন পাঠন করলে আগামী ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দিতে পারবো। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ। শেষ করো না।